প্রত্যেককে স্বাগত। তোমরা জানো যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন স্কুল টিচারের নিয়োগের পাশাপাশি স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডির নিয়োগ করবে। স্কুল টিচার নিয়োগের বিজ্ঞপ্তি গেজেট নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, কিন্তু ক্লার্ক এবং গ্রুপ ডির ক্ষেত্রে সেই নোটিফিকেশন এখনো প্রকাশ না হলেও খুব দ্রুত তা যে প্রকাশ হবে সেটা আমরা সকলে আন্দাজ করতে পারছি। এবং আজ 2 জুন আজকেই মন্ত্রিসভার বৈঠক ছিল এবং আমরা আশা করছি যে খুব দ্রুত অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই আমরা স্কুলে ক্লার্ক গ্রুপ ডির নিয়োগের বিষয়েও বিস্তারিত বিজ্ঞপ্তি পেয়ে যাব। তোমরা অনেকেই যারা টিচিং রিক্রুটমেন্টে হয়তো অনেকেই পার্টিসিপেট করবে টিচার নিয়োগের ক্ষেত্রে, আবার পাশাপাশি তোমরা অনেকেই ক্লার্ক গ্রুপ ডির নিয়োগেও পরীক্ষায় বসতে চাইছো। অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে যে ক্লার্কের ক্ষেত্রে তো মাধ্যমিক পাস বলা হয়েছে আর গ্রুপ ডির ক্ষেত্রে তো ক্লাস 8 পাস বলা হয়েছে, তাহলে আমাদের যে শিক্ষাগত যোগ্যতা আরও বেশি রয়েছে, গ্রাজুয়েট রয়েছে বা পোস্ট গ্রাজুয়েট রয়েছে, সঙ্গে বিএড রয়েছে, তো সেক্ষেত্রে যাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা ক্লার্ক বা গ্রুপ ডির পরীক্ষায় বসতে পারবে কিনা, বসতে পারলে সেখানে সিলেবাস বা পরীক্ষা পদ্ধতি কেমন, কত নম্বরের পরীক্ষা, নেগেটিভ মার্কিং রয়েছে কিনা, কোনো কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে কিনা, কম্পিউটার টাইপিং টেস্ট হবে কিনা, গ্রুপ ডির ক্ষেত্রে টেস্ট হবে কিনা, ক্লার্কের ক্ষেত্রে কম্পিউটার টাইপিং টেস্ট হবে কিনা, এছাড়া টাইপিং স্পিড কতটা প্রয়োজন, ক্লার্কের কাজগুলো কেমন, কি কি কাজ করতে হয়, গ্রুপ ডির কাজগুলো কেমন, কি কি কাজ করতে হয়, বেতন কেমন, এরকম অনেকগুলো প্রশ্ন রয়েছে। তো বেতনের পার্টটা না হয় পরেই আমরা আসবো। প্রথমত তো সিলেকশন প্রসেসটা, যারা ফাইনালি আলটিমেট যারা যাবে মেরিট লিস্টে তারা তখন তাদের জয়েনিং এবং বেতনের ব্যাপারটা পরে আসবে। তো এই যে ক্লার্ক এবং গ্রুপ ডির যে নিয়োগের বিষয়টা রয়েছে, ক্লার্কের নিয়োগের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা মাধ্যমিক পাস, এবং গ্রুপ ডির যে নিয়োগের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা হলো ক্লাস 8 পাস। এবার অনেকে হয়তো বলছো স্যার বা দাদা আমরা তো উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তাহলে গ্রুপ ডিতে কি আমরা বসতে পারবো, আর 8 পাস সার্টিফিকেট তো নেই। তো দেখো, এরকম কনফিউশনের কোনো ব্যাপার নেই। যতটাই উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাক না কেন, প্রত্যেকেই গ্রুপ ডিতে বসার যোগ্য যদি বয়সটা পারমিট করে, এবং প্রত্যেকেই ক্লার্কে বসার যোগ্য। পাশাপাশি যাদের বিএড বা ডিএলএড করা রয়েছে, বিএড থাকলে তারা 9, 10, 11, 12 বসতে পারবে, এবং ডিএলএড যদি থাকে অথবা বিএড থাকে তাহলে যদি আপনার প্রাইমারির নতুন করে আবার টেট হয় তারা সেই টেটে বসতে পারবে। তো আমি টিচিং রিক্রুটমেন্টেরটা নিয়ে বলছি না, আমি নন টিচিং যেটা ক্লার্ক এবং গ্রুপ ডি সেটা নিয়েই মেনলি আলোচনা করব। যে এখানে যে পরীক্ষাটা হবে, প্রথমত সেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। সবচেয়ে যেটা বড় খবর সেটা নেগেটিভ মার্কিং থাকে না ক্লার্ক, বর্তমানে যেটা 2016 সালে যেটা হয়েছিল সেখান থেকে আমি বলছি যে কোনো নেগেটিভ মার্কিং ছিল না। এই যে মাধ্যমিক পাশে ক্লার্ক, সাথে যদি কারোর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সে ক্লার্কে বসতেই পারবে, কোনো বাধা নেই। আর গ্রুপ ডির ক্ষেত্রে ক্লাস 8 পাস সার্টিফিকেট থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলেই যথেষ্ট। এই ক্লার্কের ক্ষেত্রে যে নাম্বার যেটা দেওয়া হবে, যেটা কোয়ালিফিকেশনের উপরে বেস করে দেওয়া হবে, সেটা কিন্তু শুধুমাত্র মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের মার্কশিটে প্রাপ্ত নম্বরের উপরে বেস করেই দেওয়া হবে। কারোর যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থেকেও থাকে, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, তাহলে তারা কিন্তু এক্সট্রা কোনো মার্কস এখানে পাবে না। একই রকমভাবে গ্রুপ ডির ক্ষেত্রেও ঠিক তাই, এখানেও যদিও ক্লাস 8 বলা হয়েছে কিন্তু মেনলি ওই সকলেই কিন্তু যারা মাধ্যমিক পাস সকলেই তারাই বসবে। এবং শুধুমাত্র গ্রুপ ডি শুধুমাত্র ক্লাস 8 পাস করে যে এই কম্পিটিটিভ এক্সাম পাস করা সম্ভব নয়, এটা আমরা যারা কম্পিটিটিভ এক্সামের লাইনে আছি তারা সকলেই জানি। তো এখানে যে বয়সের কথা বলা হয়েছে, বয়সটা বলার আগে আমি সিলেবাসটা বলবো। এখনো পর্যন্ত কিন্তু এই নর্দার্ন রিজিয়ন
বা সাউদার্ন রিজিয়ন বা ইস্টার্ন রিজিয়ন বা ওয়েস্টার্ন রিজিয়ন, কোন রিজিয়নে তোমরা জানো যে এসএসসি 4-5টা রিজিয়ন রয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এরকম 4-5টা রিজিয়ন রয়েছে। তো আলাদা করে এখনো পর্যন্ত আমরা ভ্যাকেন্সি জানি না কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। আমি সিলেবাস চট করে বলে দিই। যে সিলেবাসটা রয়েছে ক্লার্কের ক্ষেত্রে, সেটা হলো 60 নাম্বারের একটা পরীক্ষা হবে এমসিকিউ বেস, যার মধ্যে জেনারেল নলেজ 15 নম্বরে থাকবে 15টা কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 নম্বরে 15টা কোশ্চেন, জেনারেল ইংলিশ মানে ইংলিশ গ্রামারটা সেখান থেকে থাকবে 15 নম্বরে 15টা কোশ্চেন, পাটিগণিত থাকবে, পাটিগণিত মানে পাটিগণিত একদম, মানে এটা তো কোনো টাফ কোনো ব্যাপার নেই, একদম পাটিগণিত থাকবে 15 নম্বরের 15টা কোশ্চেন, অর্থাৎ 60টা কোশ্চেন থাকবে 60 নাম্বার, এবং টোটাল টাইম হচ্ছে 60 মিনিট, 1 ঘন্টা। বলা হয়েছে যে এমসিকিউ প্যাটার্ন হবে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এটা 2016 সালের যে বিজ্ঞপ্তি, আমি সেটা উল্লেখ করেই বলছি। গ্রুপ ডির যে নিয়োগ হবে সেখানে 45 নম্বরের পরীক্ষা হবে, সেটাও এমসিকিউ বেসড, এবং এখানে জেনারেল নলেজ থাকবে 15 নম্বরের, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 নম্বরের, পাটিগণিত থাকবে 15 নম্বরের। গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু ইংরেজির বিষয়টা নেই, ইংরেজি গ্রামারের উপরে কোনো প্রশ্ন হবে না। তবে জেনারেল নলেজ যে বিষয়টা রয়েছে, জেনারেল নলেজে কিন্তু নির্দিষ্ট কোনো গণ্ডি নেই, সেখান থেকে একটা ইংরেজি প্রশ্ন আসতেও পারে, নর্মালি আসবে না ধরে নেওয়াই যায়। এবার বয়সের যে ব্যাপারটা রয়েছে, যে ক্লার্কে অ্যাপ্লাই করার ক্ষেত্রে বয়স কতটা লাগবে, তো যারা জেনারেল ক্যাটাগরি থেকে রয়েছে তাদের জন্য আপার এজ লিমিট সেটা হলো 40 ইয়ার্স। এছাড়া যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমরা জানো ওবিসি নিয়ে একটা বড় ব্যাপার রয়েছে, ঝামেলা রয়েছে, ওবিসি ক্যান্ডিডেট 3 বছরের ছাড় পাবে যারা যোগ্য ওবিসি, এবং এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে, অর্থাৎ এসসি এসটিরা 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এক্স সার্ভিসম্যানদের জন্য ছাড় থাকে। ওবিসিরা 43 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এবং জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ক্লার্ক এবং গ্রুপ ডি উভয়ের ক্ষেত্রেই। আচ্ছা, আরও একটা পাশাপাশি বলি, এক্ষেত্রে তোমরা আশা করি দেখবো যে আমরা এটাও দেখবো যে ক্লার্ক এবং গ্রুপ ডি একজন ক্যান্ডিডেট দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে। এবার হতে পারে যে পরীক্ষা একই দিনে একই সময়ে হচ্ছে এবং আলাদা আলাদা সেন্টারে হচ্ছে, তখন কিন্তু ক্যান্ডিডেট একই সাথে দুটো পরীক্ষা অ্যাটেম্প্ট করতে পারবে না, তার পক্ষে তখন সেটা সম্ভব হবে না। আচ্ছা, নেক্সট যে বিষয়টা রয়েছে, আর কি হবে, এই যে ক্লার্কের পরীক্ষা যে 60 নাম্বার বললাম, এছাড়া আর কি থাকবে, একাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন। তো এখানে 10 নাম্বার থাকবে, একাডেমিক কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, এখানে 10 নাম্বার থাকবে, পাশাপাশি প্রফেশনাল কোয়ালিফিকেশনটা হয়তো এটা থাকতেও পারে, এটা আমরা অফিসিয়াল নোটিশটা আসলে দেখতে পারবো, এখনো যেহেতু অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়নি। এছাড়া কি থাকছে, কম্পিউটার টাইপিং টেস্ট থাকবে, কম্পিউটার টাইপিং টেস্ট থাকবে টোটাল 25 নাম্বারের জন্য, কম্পিউটার টাইপিং টেস্ট থাকবে 25 নাম্বারের জন্য, এবং পার্সোনালিটি টেস্ট থাকবে 5 নাম্বারের, অর্থাৎ এমসিকিউ 60, একাডেমিক 10, 70, কম্পিউটার টাইপিং টেস্ট 25 হলো 95, এবং পার্সোনালিটি টেস্ট 5 হলো 100। এই 100 নম্বরের উপরে ফাইনালি মেরিট হবে। এবং তোমরা জানো যে নর্মালি কি হয়, ভাইভাতে অর্থাৎ পার্সোনালিটি টেস্টে বা ইন্টারভিউ যাই বলুন না কেন, এখানে 2 গুণের বেশি ক্যান্ডিডেটকে ডাকার কোনো সম্ভাবনা নেই, তার থেকে কম ক্যান্ডিডেটকেই ডাকা হবে। আচ্ছা, আর গ্রুপ ডির ক্ষেত্রে কি হবে, 45 নম্বরের হবে পরীক্ষা এবং 5 নম্বরের হবে ইন্টারভিউ। তো এই হলো 50। তো ক্লার্কের ক্ষেত্রে যে সিলেকশন প্রসেসটা পুরোটা হচ্ছে 100 নম্বরের, গ্রুপ ডির ক্ষেত্রে 45 নম্বরের। আর গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু কম্পিউটার টাইপের কোনো ব্যাপার নেই, টাইপিংয়ের কোনো ব্যাপার নেই। এখানে টাইপিং স্পিড নিয়ে অনেকে প্রশ্ন করতে পারো যে এখানে তো টাইপিং টেস্টের কথা বলা হয়েছে বা বলা হবে, তাহলে কতটা টাইপিং টেস্টের প্রয়োজন রয়েছে। আমি নিজে এই টাইপিং টেস্টটা দিয়েছি 2011 সাল নাগাদ, একদম স্কুল সার্ভিস কমিশনের যে সল্টলেকে যে অফিসটা রয়েছে তোমরা সকলেই জানো, সেখানে যেটা সেন্ট্রাল অফিস, সেখানে গিয়ে আমরা টাইপিং টেস্ট দিয়েছিলাম। এবং এখানে নির্দিষ্ট করে বলা থাক না থাক 20 ওয়ার্ডস পার মিনিট, 20 WPM। তো এটা হচ্ছে 20 ওয়ার্ডস পার মিনিট, এটা মোটামুটি একটা লিমিট থাকে। তবে অনেকেই খুব দ্রুত স্পিড মানে দ্রুত টাইপ করার চেষ্টা করে, তারা অনেকেই ভুল করে, তখন আলটিমেটলি গিয়ে অ্যাকুরেসিটা কমে যায় এবং শেষে গিয়ে টাইপিং স্পিডটা কিন্তু কমে যায়। তো তোমরা যারা হচ্ছে লিখিত পরীক্ষা দেওয়ার পরে যারা দেখবে যে হ্যাঁ একটা ভালো নাম্বার হচ্ছে, তারপরে টাইপিং টেস্টটা শুরু করবে, প্রয়োজনে আমি হেল্প করে দেবো কীভাবে করবে, কোথা থেকে করবে।
এখানে কিন্তু টাইপিং সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, হ্যাঁ। আমরা অফিসিয়াল নোটিফিকেশনটা আসলে সেখানে আমরা আরও বেশি এই ব্যাপারটাতে ক্লিয়ার হতে পারবো যে আদৌ কম্পিউটার সার্টিফিকেটের 6 মাস বা 1 বছরের, সেটা সার্টিফিকেট কোর্স হোক অথবা ডিপ্লোমা কোর্স হোক, আদৌ প্রয়োজন রয়েছে কিনা। আমার যেটা ধারণা যে কম্পিউটার সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, কিন্তু কম্পিউটার টাইপিং টেস্টটা করতে হবে, টাইপিং টেস্টটা করিয়ে দেখাতে হবে, যেটা 25 নাম্বার থাকবে টাইপিং টেস্টের উপরে। এটা অনেক বড় নাম্বার, তো যারা টাইপিং টেস্টটা খুব ভালো করে করতে পারবে তারা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। আর পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ। তো ইন্টারভিউটা নিয়েও যখন প্রয়োজন হবে, যখন দরকার হবে, তখন আমি বলে দেব। আচ্ছা, এর যেটা বিষয় যে কাজ কি, ক্লার্কের কি কাজ, গ্রুপ ডির কি কাজ, আমি নিজেই ক্লার্কে কাজ করি স্কুলে, তো আমার থেকে মনে হয় ভালো আর কেউ জানবে না ক্লার্কের কাজটা কি বা গ্রুপ ডির কাজটা কি, কারণ যেহেতু আমি নিজেই ফিল্ডে আছি, দীর্ঘ 12 বছর ধরে চাকরি করছি। 2012 সালের ডিসেম্বর মাসে জয়েন করেছি এবং এখনও কাজ করছি, এবং হয়তো আগামী দিনে অন্য চাকরি না হলে এটাই সারা জীবন করতে হবে, মানে আপ টু 60 ইয়ার্স। তো ক্লার্কেদের যে কাজ করতে হয় সেটা হলো এই যে যেমন বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, সবুজশ্রী বলো, ঐক্যশ্রী বলো, সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, শিক্ষাশ্রী রয়েছে, কন্যাশ্রী রয়েছে, এই প্রকল্পগুলোর বাস্তবায়নে সাহায্য করা বা কাজ করা, টিচারদের স্যালারি বিষয়টা দেখা, প্রভিডেন্ট ফান্ডের বিষয়টা দেখা। প্রভিডেন্ট ফান্ড এখন অনলাইন হয়ে গিয়েছে, জিপিএফ, তো সেখানে এখন অনেক চাপ কম, স্যালারি বিষয়টা খুব সাধারণ একটা বিষয় থাকে। এছাড়াও হচ্ছে ছাত্রদের ভর্তি নেওয়া, রেজিস্ট্রেশন করানো, সার্টিফিকেট দেওয়া, রেজাল্ট দেওয়া, এই বিষয়গুলোর সঙ্গে স্কুলের ক্লার্করা প্রায় প্রত্যক্ষভাবে জড়িত থাকে। এগুলো রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে। অর্থাৎ কী কী কাজ ক্লার্কদের, আরও একবার বলছি, আমি প্রয়োজনে আরও সব ভালো করে বলে দেবো, যখন দরকার হবে তখন বলে দেবো। জব প্রোফাইলটা কী রয়েছে, কেমন বেতন, কেমন কাজ, ভালো মন্দ সব বলে দেবো। প্রথমত হচ্ছে কি, ক্লার্কদের কাজের মধ্যে যে স্টুডেন্টদের ভর্তি নেওয়া, স্টুডেন্ট রেজিস্টার মেনটেন করা, এরপরে হচ্ছে স্টুডেন্টদের রেজিস্ট্রেশন, যেমন ক্লাস 9-এ একবার রেজিস্ট্রেশন হয় এবং ক্লাস 11-এ আরও একবার রেজিস্ট্রেশন হয়, তো এই রেজিস্ট্রেশনগুলো দেখা। এছাড়াও পরীক্ষার আগ মুহূর্তে, যেমন মাধ্যমিক, হয়তো এগুলো আর আগামী দিনে থাকবে না, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এখন তো সেমিস্টার পদ্ধতি চলে এসছে উচ্চ মাধ্যমিকটা, তো পরীক্ষার আগ মুহূর্তে যে ফর্ম ফিল আপটা হয়, আমরা সকলেই বলি এক কথায় টেস্টের ফর্ম ফিল আপ, হ্যাঁ, যেটা এনরোলমেন্ট ফর্ম ফিল আপ অ্যাকচুয়ালি, পরীক্ষায় বসার জন্য, সেই ফর্মটা ফিল আপ করানো। এছাড়া স্যালারি করা, টিচারদের স্যালারি করা, টিচারদের পিএফ এর কাজ দেখা, এছাড়া হচ্ছে হিসেবের খাতা থাকে যেটাকে ক্যাশ বুক বলা হয়, সেটা দেখা, এবং সার্ভিস বুক থাকে, সকলেরই থাকে, টিচিং নন টিচিং অর্থাৎ ক্লার্ক, গ্রুপ ডি টিচার সবারই সার্ভিস বুক থাকে, সেই বিষয়গুলো দেখা। এবং পাশাপাশি সরকারি যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, যেমন সবুজশ্রী বলো, সাইকেল দেওয়ার, সবুজ সাথী সাইকেল দেওয়ার প্রকল্প, ঐক্যশ্রী তোমরা জানো মাইনরিটি, এছাড়াও শিক্ষাশ্রী রয়েছে এসসি এসটি ওবিসির জন্য, এবং কন্যাশ্রী রয়েছে। এছাড়াও মিড ডে মিলের কাজটাও দেখতে হয়। এগুলো কিন্তু সকলে মিলে এই কাজগুলো হয়, টিচিং নন টিচিং অর্থাৎ টিচাররাও এই কাজগুলোতে সহায়তা করেন, পাশাপাশি ক্লার্কদেরও একটা দায়িত্ব থাকে। এছাড়াও হচ্ছে কি, অফিসিয়াল বিভিন্ন মেইলগুলো যেগুলো আসে সেগুলোর উত্তর দেওয়া, সেটা অবশ্যই হেডমাস্টার হেডমিস্ট্রেসের সহযোগিতায়। কাজটা বললাম, তো বেতনটা কত সেটা তো বলা উচিত। দেখো, কাজের তুলনায় বেতনটা হয়তো কখন যদি দেখা যায়, বর্তমানে যে স্টার্টিং যে বেসিকটা রয়েছে স্যালারিটা, আমি যদি গ্রস বলি, ঠিক আছে, মানে বেসিক ডিএ এইচআরএ এমএ এগুলো না বলে যদি ডিরেক্ট বলি, তাহলে স্টার্টিংয়ে তোমরা হাতে যে স্যালারিটা পাবে, ইন হ্যান্ড স্যালারি যেটাকে বলি আমরা, বলতে পারি, সেটা প্রায় 29,000 টাকা, 29,000, ঠিক আছে, যারা প্রথম জয়েন করবে যারা। এবং তোমরা জানো ডিএ সরকারের নেই, ডিএ দেওয়ার নিয়ে অনেক ঝামেলা রয়েছে। ডিএগুলো পেলে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত কর্মচারী, তাদের কিন্তু বেতন আরও অ্যাটলিস্ট 30% বেড়ে যাবে, যা রয়েছে তার থেকে আরও 30% প্রত্যেকের বেড়ে যাবে। এই গেল ক্লার্কের বিষয়টা। গ্রুপ ডির বিষয়টা কি রয়েছে, গ্রুপ ডির কাজটা কিন্তু তুলনামূলক অনেক সহজ। গ্রুপ ডির কাজটা তুলনামূলক অনেক সহজ, খুব বেশি দায়িত্ব তার ঘাড়ে থাকে না, রেসপন্সিবিলিটি থাকে না, কিন্তু কাজগুলো কিছু করতেই হয়। কেমন কাজ করতে হয় দেখো, স্কুলে বিভিন্ন ধরনের গ্রুপ ডি পোস্ট রয়েছে, যেমন নাইট গার্ড হতে পারে, যেমন ধরে নিত পিওন হতে পারে, ল্যাব অ্যাটেন্ডেন্ট হতে পারে, এগুলো সবগুলোই কিন্তু গ্রুপ ডি। নাইট গার্ড বলো, গেট কিপার বলো, সুইপার বলো, ল্যাব অ্যাটেন্ডেন্ট বলো, পিওন বলো, এগুলো সবগুলোই গ্রুপ ডি। এবং গ্রুপ ডি বলেও একটা পোস্ট থাকে, এবং বাকি যতগুলো পোস্টের কথা বললাম সবগুলোই গ্রুপ ডি। এই যারা সিলেকশন হবে এরাই, তাদের যখন অ্যাপ্রুভাল হবে তখন একজনের অ্যাপ্রুভালে একরকম লেখা থাকবে, কেউ
গ্রুপ ডি লেখা থাকবে, কেউ গ্রুপ ডি পিওন লেখা থাকবে, কারোর অ্যাপ্রুভাল লেখা থাকবে ল্যাব অ্যাটেন্ডেন্ট। তো আলটিমেটলি সবাই গ্রুপ ডি, যারা গ্রুপ ডিতে পাস করবে। তো এই গ্রুপ ডিদের যে কাজগুলো রয়েছে, যেমন ল্যাব অ্যাটেন্ডেন্ট যখন বললাম, তো ল্যাব যে 11-12-এর সায়েন্সের ল্যাব থাকে, বা জিওগ্রাফির ল্যাব থাকে, বা মিউজিকের ল্যাব থাকে, এই ল্যাবগুলো রক্ষণাবেক্ষণ করা, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বা যখন সেখানে ক্লাস হবে তার আগ মুহূর্তে টিচারের কোনো রকম হেল্প প্রয়োজন হলে তাকে হেল্প করা, আসবাবপত্র সরানোর ক্ষেত্রে এটা করতে হয়। সকালে গিয়ে স্কুলে কি করতে হয়, ঘন্টা দেওয়ার ব্যাপারটা থাকেই। তার আগে আরো যেটা করতে হয়, যে স্কুলের জানলা দরজা খোলা, অফিসের জানলা দরজা খোলা, হেডমিস্ট্রেসের রুমের দরজা খোলা, জানলা খোলা, তার টেবিল ঠিকঠাক করে রাখা, বইপত্র কাগজপত্র এই সমস্ত খাতাপত্র হেডমিস্ট্রেসের সেটা ঠিক করে রাখা, পাশাপাশি ক্লার্কের বিষয়গুলো দেখা, মানে এই ঠিকঠাক করে রাখা, আগে খাতাপত্রগুলো ঠিকঠাক করে রাখা, গুছিয়ে রাখা, এই কাজগুলো হচ্ছে প্রাথমিক কাজ একদম স্কুলে গিয়েই গ্রুপ ডির ক্ষেত্রে। এবং তারপরে ঘন্টা দেওয়া, সঠিক সময়ে ঘন্টা দেওয়ার কাজটা করতে হয়। এছাড়া কখনো কখনো কি হয়, বেঞ্চ অ্যারেঞ্জ করতে হয়। বেঞ্চ অ্যারেঞ্জ কখন করতে হয়, এই যখন আমরা কোনো স্কুলে পরীক্ষা দিতে যাই, চাকরির পরীক্ষা, তখন তো আমরা দেখি যে বেঞ্চগুলো বেশ মোটামুটি গোছানো থাকে, যদিও ভাঙ্গা থাকে বেঞ্চ, সরকারি স্কুলের অবস্থা আমরা সকলেই জানি। তো মানে ভাঙ্গা সবগুলোই থাকে না, কিন্তু ভাঙ্গা থাকেও। তো এই বেঞ্চ গোছানো পরীক্ষার সময়, স্কুলে যখন ইউনিট টেস্ট হয় বা ফাইনাল এক্সাম হয়, মাধ্যমিক হয়, উচ্চ মাধ্যমিক হয়, তখন এই বেঞ্চ গোছানো, টেবিল চেয়ার এগুলো গুছিয়ে রাখা, সঠিকভাবে অ্যারেঞ্জ করা, এই বা কম্পিটিটিভ এক্সাম হলে সেগুলো অ্যারেঞ্জ করা, এগুলো কাজ গ্রুপ ডিকেই করতে হয়। আচ্ছা, এর বাইরে আর কি রয়েছে, স্কুল শেষে হচ্ছে সেই আবার জানালা দরজা লাগানো, স্কুল বন্ধ করা, অফিস বন্ধ করা, এই কাজগুলো গ্রুপ দিয়ে করতে হয়। তবে আমি যদি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা থেকে বলি, তাহলে এটাই বলবো যে যেহেতু এখন যারা গ্রুপ ডিতে নিয়োগ হয় তারা যেহেতু শিক্ষিত, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট অনেকেই থাকে, তাই তাদের শিক্ষাটাকে মূল্য দিয়ে, তাদের সেই জ্ঞানটাকে মূল্য দিয়ে তাদেরকে কি করা হয়, অনেক সময় তাদেরকে বলা হয় যে ক্লার্কের কিছু কাজ করা, তাতে ক্লার্কেরও হেল্প হয়, এবং সে যে কাজটা করছে তারও কোথাও না কোথাও গিয়ে হয়তো একটু ভালো লাগে যে অফিসে বসে সে যদি কাজ করে। এবং যদি এটা দেখা যায়, যেহেতু স্কুলে, মানে কোনো স্কুলে হয়তো ক্লার্ক নেই, গ্রুপ ডি আছে, তো অনেক ক্ষেত্রে গ্রুপ ডিটা ক্লার্কের অনেক কাজ করে দেয়, করে, ঠিক আছে, বা করতে হয়। তো এই হলো গ্রুপ ডিদের কাজ। এর বাইরেও কিছু কাজ রয়েছে, কিন্তু মেইনলি হচ্ছে গ্রুপ ডিদের এটাই কাজ। কিন্তু ধরে নাও যে মানে গ্রুপ ডিকে তো বাধ্য করা যায় না যে তোমাকে এই কাজটা করতেই হবে, কিন্তু এগুলো হয়ে যায় যখন একটা এনভায়রনমেন্টে, একটা অফিসে যখন সবাই একসাথে থাকে, তখন যদি সামনের জনকে বলা হয় যে তুমি আমার এই কাজটা একটু দেখে দাও, তখন সে নিশ্চয়ই দেখে দেয়। আমার অফিসে তো অ্যাটলিস্ট এই ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা আছে, এই বন্ধুত্বপূর্ণ পরিবেশটা আমার স্কুলে রয়েছে, যেখানে আমার যারা গ্রুপ ডি দাদা রয়েছেন, দিদি রয়েছেন, তারা কিন্তু আমার কাজে, আমি ক্লার্ক, আমার কাজে কিন্তু তারা সহযোগিতা করেন। আমরা সকলে মিলেমিশেই কিন্তু অফিসটাকে চালাই, এবং পাশাপাশি টিচাররাও হেল্প করেন নিঃসন্দেহে। তো এই হলো কাজ। এই যখন ক্লার্কদের বেতনটা বলেছি, তো গ্রুপ ডির বেতনটাও বলি। গ্রুপ ডিতে যারা জয়েন করবে তারা কত টাকা বেতন পাবে শুরুতে। তো গ্রুপ ডিতে বেতন জয়েন করলে শুরুতে একদম স্টার্টিং যে ইনহ্যান্ড স্যালারি পাবে, হাতে যেটা পাবে, সেটার অ্যামাউন্ট দাঁড়াবে অ্যারাউন্ড 23,000। কম হতে পারে, 200 টাকা বেশি হতে পারে। আর ক্লার্কদের হচ্ছে এই মুহূর্তের স্টার্টিং স্যালারি 29,000। এবং তোমরা জানো যে প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হয়, জুলাই মাসে ইনক্রিমেন্ট হয়। এছাড়া 10 বছর পরে আরো এক্সট্রা ইনক্রিমেন্ট হয়, 10 বছরের পরে, তারপরে হচ্ছে 18 বছর পরে এক্সট্রা ইনক্রিমেন্ট হয়, 20 বছর পরে আরো এক্সট্রা ইনক্রিমেন্ট হয়, এগুলো হয়। কিন্তু একটা জিনিস শুধু এখানে খারাপ রয়েছে, সেটা হলো যে আমি যদি ক্লার্ক হিসেবে একটা স্কুলে জয়েন করি এবং যদি অন্য কোনো চাকরি না পাই, তাহলে সারা জীবন কিন্তু আমি ক্লার্কই থাকবো, স্কুলে কিন্তু কোনো প্রমোশন নেই। ঠিক আছে, গ্রুপ ডির ক্ষেত্রেও ঠিক তাই। গ্রুপ ডি কিন্তু সারা জীবন স্কুলের ক্ষেত্রে গ্রুপ ডি থাকবে, সে কিন্তু কখনো প্রমোশন পেয়ে ক্লার্ক হতে পারবে না। এবং ক্লার্ক কিন্তু যে পোস্টে রয়েছে ক্লার্ক, সে হয়তো এলডিসি থেকে ইউডিসি হবে, এলডিসি থেকে কি হবে, ইউডিসি হবে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট থেকে বা লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে সে আপার ডিভিশন ক্লার্ক হবে, কিন্তু সে ক্লার্ক থাকবে। ঠিক আছে, এই লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্কটা এখানে শুধু তফাৎটা এইটুকুই হয়, বেতনটা একসাথে অনেকটা বেড়ে যায়। এবং সেটা হয় কতদিন পরে, সেটা হয় চাকরি শুরুর 18 বছর পরে।
সে এলডিসি থেকে ইউডিসি হয়ে যায়। পাশাপাশি যদি অন্যান্য ডিপার্টমেন্টগুলো দেখা যায়, যেমন পিএসসি যে ক্লার্কশিপ পরীক্ষাটা হয়, সেখানে যারা ক্লার্ক হিসেবে জয়েন করে তারা কিন্তু মোটামুটি 7 বছর 8 বছর পরেই প্রমোশন পায়, ফার্স্ট প্রমোশন। তারপরে কিন্তু যদি বয়স কম থাকে সে কিন্তু অনেকটা বড় ভালো জায়গায় সে শেষ জীবনে পৌঁছে যেতে পারে। তো এটা থাকে পিএসসি ক্লার্কশিপের এটা ভালো দিক। এবং পিএসসি ক্লার্কশিপ হচ্ছে কি সম্পূর্ণ সরকারি স্কুলের টিচার, সেটা প্রাইমারি স্কুল হোক হাই স্কুল হোক, যে স্কুলই হোক না কেন, স্কুলের টিচার নন টিচিং স্টাফ তারা কিন্তু গভর্নমেন্ট তাদেরকে স্পন্সার করে, গভর্নমেন্ট তাদের বেতন দেয়, তারা কিন্তু সম্পূর্ণ সরকারি নয় কিন্তু সরকারি, সম্পূর্ণ সরকারি নয় কিন্তু সরকারি। তারা 65-60 বছর বয়স পর্যন্ত চাকরি করবেন, তারা পেনশন পাবেন, সমস্ত সুবিধাই পাবেন। কিন্তু এই স্কুলে ক্লার্ক গ্রুপ ডি টিচারদের তুলনায় অন্যান্য যে অফিসগুলো রয়েছে, যেমন যদি বলি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসগুলো, যে সমস্ত অফিসের নিয়োগগুলো পিএসসির মাধ্যমে হয়ে থাকে, তাদের কিন্তু ফেসিলিটিস একটু হলেও বেশি থাকে। ঠিক আছে, এই ছিল ক্লার্ক গ্রুপ ডির সিলেবাস বললাম, পরীক্ষা পদ্ধতি বললাম, কেমন শিক্ষাগত যোগ্যতা থাকলে পরীক্ষায় বসা যাবে সেটা বললাম, কাজের ধরন কি রয়েছে সেটা বললাম, আচ্ছা বেতন কেমন সেটা বললাম। আচ্ছা পরীক্ষা কবে হবে? এই পরীক্ষাটা হতে পারে সেপ্টেম্বর মাসে। এই যে স্কুলে ক্লার্ক গ্রুপ ডি, স্কুলের টিচার নিয়োগ, এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা যেটা অলরেডি যেটা জানা গিয়েছে যে সেপ্টেম্বর মাসে এই পরীক্ষাটা হবে এবং নভেম্বর মাসের একদম শেষের দিকে এটা কমপ্লিট হয়ে যাবে। এটাই কিন্তু বলা হয়েছে। বাস্তব ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু আমার জানা নেই, আমরা কেউই সেটা কিন্তু জানি না। ঠিক আছে, আশা করছি ক্লার্ক গ্রুপ ডির বিষয়গুলো নিয়ে কিছুটা বোঝাতে পারলাম। আচ্ছা প্রশ্ন ছিল সি এবং ডি এক্সাম কবে হবে, বলে দিলাম। গ্রুপ ডি এর কাজ কি প্রশ্ন করেছো ফুড লাভার্স, উত্তর বলে দিলাম। সোনু কমেন্ট করেছো স্যার গ্রুপ সি গ্রুপ ডি দুটো, হ্যাঁ নিঃসন্দেহে করা যাবে, কিন্তু যদি পরীক্ষা একই দিনে একই সাথে হয়, একই টাইমে হয় এবং তোমার দুটো আলাদা আলাদা সিটিতে আলাদা আলাদা শহরে হয়, তাহলে তুমি কি করবে? যে একটা সিটির দূরত্ব একটা সিটি থেকে অনেক দূরে, তো সেক্ষেত্রে তোমাকে একটা পরীক্ষায় দেবে, কিন্তু অ্যাপ্লাই দুটোতেই করতে পারবে। নেক্সট কে প্রশ্ন করেছে স্যার জলপাইগুড়ি জেলার ফর্ম ফিল আপ হবে? সারা পশ্চিমবঙ্গের ফর্ম ফিল আপ একই সাথে হবে এবং সেটা জুন মাসের মিডিলে হওয়ার কথা রয়েছে। বাকি নোটিফিকেশন প্রকাশ না হলে কিন্তু আমরা কেউ বলতে পারবো না যে এক্স্যাক্টলি কবে ফর্ম ফিল আপ হবে। তোমরা তো ধরে চলতে পারো যে জুন মাসেই হচ্ছে ফর্ম ফিল আপটা হবে ক্লার্ক গ্রুপ ডির। এবং যদি কোনো রকম কোনো কেস না হয়ে থাকে আর কি তাহলেই। আর তিয়াশা কমেন্ট করেছো যে স্যার আইসিডিএস রেজাল্ট কবে বেরোবে? দেখো এই যে স্কুলে ক্লার্ক, স্কুলে গ্রুপ ডি, স্কুলের টিচার, এই সমস্ত ক্ষেত্রগুলোতেই ওবিসি কেসের একটা প্রভাব আছে, থাকবে। হ্যাঁ, এবং এই যে অন্যান্য পরীক্ষাগুলো রেজাল্টগুলো আটকে রয়েছে, আইসিডিএস রেজাল্ট বা ইন্টারভিউ রেজাল্ট বা লিখিত পরীক্ষার রেজাল্ট বা ফাইনাল প্যানেল, এগুলো যে থেমে রয়েছে, এগুলো থেমে থাকার পিছনে হচ্ছে ওবিসি কেসটাই দায়ী। এবং এই ওবিসি কেসটা আশা করা যাচ্ছে যে জুলাই মাসের শেষের দিকে মিটে যাবে এবং আগস্ট মাসের দিকে এই সমস্ত বিষয়গুলো আমরা একদম হাতের সামনে পেয়ে যাব, রেজাল্ট পেয়ে যাব, বা পরীক্ষা যেগুলো থেমে রয়েছে সেগুলো শুরু হয়ে যাবে। তো এই আশা নিয়েই কিন্তু আমরা চলবো এবং প্রস্তুতি কিন্তু যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা ক্লার্ক গ্রুপ ডি পরীক্ষা দেবে, তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে। তারা শুরু করে দিয়েছে। আর যারা আমরা ভাববো পরীক্ষা হবে না, তারা হয়তো শেষ পর্যন্ত লড়াইয়ে আমরা মানে যেতে পারবো না, এই চাকরির লড়াইয়ে হয়তো আমাদের এই ভাবনাটাই থেকে যাবে যে না পরীক্ষা হবে না। আমাদের কিন্তু পরীক্ষা হোক না হোক প্রস্তুতি কিন্তু শুরু করতে হবে। এই প্রস্তুতি যখন আমরা নেব তখন এটা কোনো না কোনো চাকরির পরীক্ষাতে কিন্তু নিঃসন্দেহে কাজে লাগবে। সেটা পশ্চিমবঙ্গ সরকারের চাকরি পরীক্ষা হোক অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পরীক্ষা হোক, যেটাই হোক না কেন কাজে তো নিঃসন্দেহে লাগবে। তাই এটাই বলবো যে ভালো বই দেখে, ভালো একটি বই কিনে, ভালো রাইটার ভালো পাবলিশারের বই দেখে কিনে পড়াশোনাটা শুরু করো। দেখবে আলটিমেটলি ওই অন্য পরীক্ষার জন্য যখন পড়েছো এখানেও তেমনই পড়তে হবে। হ্যাঁ, তবে ক্লার্ক এবং গ্রুপ ডি প্রশ্ন তুলনামূলক সোজা এর আগে হয়েছিল, এটা ভাবার কোনো কারণ নেই যে এবারেও সোজা হবে। এবার কিন্তু প্রশ্ন কঠিন হবে, সেই হিসেবেই পড়তে হবে, কারণ 2016 সালের পরে অনেক সময় কেটে গিয়েছে, 9 বছর কেটে গিয়েছে। তো নিঃসন্দেহে প্রশ্ন কঠিন হবে। আমরা যদি প্রিভিয়াস পরীক্ষাগুলো দেখি, পিএসসি বিভিন্ন পরীক্ষাগুলো, তো প্রশ্নের প্যাটার্ন বিভিন্ন রকমভাবে চেঞ্জ হয়েছে, প্রশ্ন অনেক হার্ড হতে শুরু করেছে। তো এই ক্লার্ক গ্রুপ ডির প্রশ্নও যে কঠিন হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আশা করি ক্লার্ক গ্রুপ ডির বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। কোনো রকম যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি উত্তর দিয়ে দেবো। আর আমি অঙ্ক ক্লাস করাচ্ছি, যদি আমার অঙ্ক ক্লাসগুলো দেখে থাকো, আমি বোর্ডেই করাই। ঠিক আছে, আমার কাছে স্মার্ট বোর্ড এখন পর্যন্ত নেই, তো আমি বোর্ডেই করাচ্ছি। যদি কারো মনে হয় যে দেখলে কোনো একটা উপকার হবে তো সেগুলো তোমরা ফলো করতে পারো। আশা করি উপকার নিঃসন্দেহে হবে, প্র্যাকটিসটা তো হয়ে যাবে। ধন্যবাদ।